আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে জরুরি বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন, যোগ দিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি। ফেব্রুয়ারিতে নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল সক্রিয় বলে বিএনপির অভিযোগ। দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা করছে জাতীয় পার্টি। দাবি আদায়ে এমপি ও ভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে আন্দোলন নিয়ে যাওয়ার হুঁশিয়ারি। ৩.৫ দশক পর শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে গণনা, আগামীকালের রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি। এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়ন নিশ্চিতের তাগিদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে ইন্দোনেশিয়ায় সমুদ্রের বালি দিয়ে রোগ নিরাময়ের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিচ্ছেন। সেখানে আছেন সহকর্মী জান্নাতুল বাকিয়া কেকা। সরাসরি যাচ্ছি তার কাছে। কেকা, বৈঠকের সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে জরুরি একটি বৈঠক জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছিল দুপুর বিকেলের দিকে। তারপরেই আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে এসেছি। রাজনৈতিক দলগুলো 5:30টার পর থেকেই রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আসা শুরু করেছেন এবং সেখানে আমরা দেখেছি যে 6:25 প্রধান উপদেষ্টার গাড়ি বহর এসছে এবং তিনি ভেতরে গেছেন। তারপর পরেই 6:30 থেকে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদের প্রেক্ষাপট বিশদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে। আমরা যেটা জেনেছি যে মূলত এখানে বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফে সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ যেটা বলেছেন যে এটা একটা নজিরবিহীন ঘটনা, কারণ দীর্ঘ রাজনৈতিক আলোচনায় দীর্ঘ 9 মাসের যে রাজনৈতিক আলোচনা হয়েছে, এখানে এতগুলো দল একসাথে বসেছে, এটা নজিরবিহীন এবং তিনি মনে করছেন যে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে। এটি গেল আরেকটি বিষয় যে তিনি বলেছেন যে জুলাই সনদের মূল এটা হবে 40 পৃষ্ঠা, তবে 40 পৃষ্ঠায় যেহেতু স্বাক্ষর করা সম্ভব না, সেক্ষেত্রে 1 পৃষ্ঠা সেটা হবে অঙ্গীকারনামায় দলগুলো স্বাক্ষর করবে। আপনি জানেন যে গতকালকে রাতে কিন্তু জুলাই সনদের চূড়ান্ত খসড়া বা ফাইনালটা রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছিল। তারপরেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বিমত তৈরি হয়েছে। কেননা জুলাই সনদে যে 84টি প্রস্তাব গৃহীত হয়েছিল বা কমিশন প্রস্তাব দিয়েছিল, সেগুলোর মধ্যে কিন্তু 47টাই হলো সংবিধান সংশ্লিষ্ট এবং সংশ্লিষ্টর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু নোট অফ ডিসেন্ট রয়েছে এবং এর মধ্যে যদি আমি মোটা দাগে 4টির কথা বলি, একটি হলো প্রধানমন্ত্রী যিনি হবেন দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে হবে, উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংবিধানের যে মূল ধারা সেখানে কিন্তু 4 মূলনীতি, 72 সংবিধানের 4 মূলনীতি, এগুলোর সাথে নতুন 3টি কমিশনের প্রস্তাবিত নতুন 3টি সংযুক্ত হবে। বাম দলগুলো বিশেষ করে গণফোরাম, সিপিবি, জাসদ, মার্ক্সবাদী এরা কিন্তু সবাই বলছে যে মূল 4 নীতির সাথে নতুন 3টি যুক্ত হবে, এটা বলছে, কিন্তু আসলে স্পষ্ট করে বলা হয়নি যে 4টির সাথে 3টি যোগ হবে না 4টি বাদ দিয়ে নতুন 3টি যুক্ত হবে। এই ক্ষেত্রে কিন্তু বাম
দলগুলোর মধ্যে এক ধরনের দ্বিমত রয়েছে এবং গতকালকে রাতেই কিন্তু আমরা জেনেছি এবং আজকে বিকেলেও কিন্তু সভাস্থলে ঢোকার আগে কিন্তু বাম দলগুলো বলেছে যে 4 মূলনীতির প্রশ্নে কোনো আপোষ নয়, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নয়, তারা কিন্তু সই করবেন না। এবং ভাষাভাষাভাবে রাজনৈতিক বিভিন্ন দল, বড় যে দলগুলো রয়েছে তারাও কিন্তু বলছিলেন যে তারা স্বাক্ষর করবেন কিনা। এদিকে কিন্তু বিকেলে কিন্তু আইন উপদেষ্টা সচিবালয়ে কিন্তু ব্রিফ করেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। এখন যেটা দেখার বিষয় যে এখানে আলোচনায় আজকে কি হয়, প্রধান উপদেষ্টা কথা বলবেন। নিশ্চিতভাবেই তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখার জন্য দ্বিমত কাটিয়ে কিভাবে জুলাই সনদের প্রেক্ষিতে সামনের দিকে যাওয়া যায় সেটার কথাই বলবেন। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন এবং বৈঠকে ধন্যবাদ আপনাকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন নির্বাচন ভণ্ডুল করতে একটি মহল কাজ করছে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি বিভাজন না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন। দাবি দেওয়া ভুলে নির্বিঘ্নে ভোট হতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাহুল রায় জানাচ্ছেন। দুদিন ধরে ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় অবস্থান করে জনসংযোগ ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জেলার গড়েয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ও নারী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। আপনার সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়ার তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, এই পিয়ারটা বুঝেন তারা বলেন না, আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন তাহলে এটা কেমনে হবে? পিয়ার ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। দেশের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। আমি ঠাকুরায় আসে লোকদের সব চাপায় পরে বলবো এইটা করে দিবা হবে, এটা করে দিবা হবে, এই কাজটা করে দিবা হবে। মুই তো সরকার নাই, করে ইনকাম করি, মুই তো এমপি আলা হই, কাজটা করে ইনকাম করি, তাহলে ওই এমপিটা করতে হবে, সরকারটা করতে হবে। গণতন্ত্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আজকে এখানে যে অপূর্ব সমাবেশ হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমার মা বোনেরা সবাই একসাথে বসছেন না, এটাকে রক্ষা করবে। রাহুল রায়, চ্যানেল আই। 3 দফা দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষকরা বলেন, একদিনের মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি দেওয়া হবে। অবরোধের কারণে শাহবাগ দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকায় অন্যান্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। লালা নসীন জানাচ্ছেন। সারা দেশের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষক শাহবাগ মোড়ে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% কর্মচারী উৎসব ভাতার দাবিতে 4 দিন ধরে এই আন্দোলন। শিক্ষকরা জানান যে স্বপ্ন নিয়ে শিক্ষকতা পেশায় আসা বর্তমান বেতন কাঠামোয় তা কেবল হতাশা তৈরি করেছে। এখানে যে পরিমাণে আর্থিক দৈন্যতা আমাদের সহ্য করতে হয় সামাজিকভাবে, পারিবারিকভাবে, সেটা আসলে মেনে নিয়ে জীবন চালানো সম্ভব না। আমরা তো ক্লাসরুমে ফিরে যেতে চাই, আমরা চাই না এই রাস্তায় এইভাবে বসে থাকতে। প্রজ্ঞাপন নিয়েই শাহবাগ ত্যাগ করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি এই মুহূর্তে সরকার মেনে নেক, আমরা ইনশাআল্লাহ রাজপথ ছেড়ে চলে যাব। শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে কথা বলতে শাহবাগে যান গণসংহতি আন্দোলন ও এবি পার্টির প্রধান, কিন্তু প্রজ্ঞাপন ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানান শিক্ষক নেতারা। আশা করি আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং দেশের সরকার আপনাদের সমস্যাগুলোর সমাধান করতে এগিয়ে আসবে। এই সংগতির কারণে সরকার এখন কিছুটা তারা বুঝতে পারছে যে এই দাবি আদায় না করে আপনারা রাজপথ ছাড়বেন না। যতক্ষণ প্রজ্ঞাপন না দিবে আমরা এখানে অবস্থান করব এবং আগামীকালকে 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন না হয়, এখান থেকে ঠিক 12টায় আমরা যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করব। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। সেখানে এনসিপি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন না হলে যমুনা অভিমুখে কঠোর কর্মসূচি ও জাতীয়করণের এক দফা দাবির আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। এরই মধ্যে কয়েকটি প্যানেল নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছে। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? সারাদিন ভোট গ্রহণের পর বিকেল 5:30টার পর ভোট গণনা শুরু হয়। আমরা যত জানতে পেরেছি এখন পর্যন্ত যে তথ্য আমরা অসমর্থিত সূত্র পেয়েছি, 60% ভোট আসলে কাস্ট হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ইনসানিয়াত বিপ্লব নামে একটি সংগঠন অথবা প্যানেল তারা কিন্তু ভোট বর্জন করেছে এবং বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন প্যানেল তারা এবং নানা অভিযোগ করেছে। আমাদের চট্টগ্রাম ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ আমাদের সাথে রয়েছেন, তিনি বেশ কয়েকটি বুথে গিয়েছেন এবং ঘুরে এসেছেন কেন্দ্রগুলো। সেখানে অবস্থা কেমন দেখছেন? ভোট গ্রহণ কেমন চলছে? হ্যাঁ, ভোট গ্রহণ আপনি ইতিমধ্যে বলেছেন, প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। সারাদিন উৎসবমুখর পরিবেশও হয়েছে, তবে কিছু কিছু অভিযোগও ছিল। ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি সংগঠন, ছাত্র শিবির ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। আবার ছাত্রদল কিছুক্ষণের মধ্যে আরেকটা সংবাদ সম্মেলন, তারাও বলবে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগের মাধ্যমে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে দীর্ঘ 35 বছর পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারা যে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন তারা ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ করে তারা ভোট এখন গণনা চলছে। তারা হয়তো 7-8 ঘন্টার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানাতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সারাদিনে আসলে কিন্তু শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছিল এবং সেই ভোট গ্রহণ নিয়ে আসলে সন্তুষ্ট সাধারণ শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। রিয়াজ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও রাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বৃহস্পতিবার। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যারা কাজ করবেন তাদেরকেই বেছে নেওয়ার কথা বলছেন সাধারণ ছাত্রছাত্রীরা। নির্বাচন ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ভুল ফলাফল ঘোষণার প্রত্যয় জানিয়েছে রাকসুর নির্বাচন কমিশন। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার সহযোগিতায় মঈন ইসলামের ক্যামেরায় তাফিমুল ইসলাম জানাচ্ছেন। রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ নির্বাচনের জন্য তৈরি করা হয়েছে কাচের ব্যালট বক্স। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2300 পুলিশ সদস্য। এছাড়া থাকছে 18 প্লাটুন র্যাব, বিজিবি। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। শিক্ষার্থীরা বলছে তাদের জন্য যারা কাজ করবে তাদেরকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা। আমাদের লাইব্রেরিটা খুবই খারাপ অবস্থা, বেসিক কিছু জায়গায় আমাদের সংস্কার দরকার। তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে ভিপিরা এসব জায়গায় স্টুডেন্টদের হয়ে কথা বলবে। এরকম একজন প্রার্থী চাই যে আর কি সবগুলো ব্যাপার স্টুডেন্টদের পক্ষ হয়ে আর কি সবসময় আমার দৃষ্টিকোণ থেকে দেখবে, নিজের দৃষ্টিকোণ থেকে দেখবে না। হল সমস্যা নিয়ে কথা বলতে, রাস্তাঘাট সমস্যা ওদিকে এগুলো নিয়ে কথা বলুক, মানে একটা সুন্দর ক্যাম্পাস হোক, মানে এগুলাই মানে হচ্ছে প্রত্যাশা থাকবে আমাদের। যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণার প্রত্যাশা রাকসু ইসির। ওএমআর মেশিনে এটি রিড করে আমরা যথাসম্ভব দ্রুততার সাথে ফলাফল প্রকাশের চেষ্টা করব এবং নির্ভুল। তাড়াহুড়া করার জন্য আমরা ভুল এবং কোনোভাবেই অগ্রহণযোগ্য কোনো ফলাফল আমরা প্রকাশ করব না। কোনো অভিযোগ ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের আশা নির্বাচন কমিশনের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমনই ভিপি প্রার্থী তারা বেছে নেবেন যারা শিক্ষার্থীদের জন্য আবাসন থেকে সকল সমস্যায় সমাধান করবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের 7 মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে 8 ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। চিফ প্রসিকিউটর বলেছেন আসামিদের ছোট ছোট গ্রুপে ভাগ করে তদন্ত চলছে। শিগগিরই প্রতিবেদন দেবে তদন্ত সংস্থা। তিনি আরও বলেন, প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার ব্যবহার করে শেখ হাসিনা মানুষ হত্যার যে নির্দেশ দিয়েছিলেন তা প্রমাণ করা গেছে। মাজহুল হক মান্না জানাচ্ছেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি 45 জন, তাদের মধ্যে গ্রেপ্তার 17 জন। সকালে সাবেক 10 মন্ত্রী, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ই এলাহি চৌধুরী, সচিব ও সাবেক এমপি সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক মন্ত্রী ফারুক খান অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি। মামলার তদন্ত নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে।
খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন। সে সময় ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে পুলিশের কর্মকাণ্ড তুলে ধরা হয়। এখানে আমরা ৩ জন ব্যক্তির সাথে শেখ হাসিনার যে টেলিফোনে কথোপকথন নিশ্চিত করেছেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, পুলিশ, বিজিবি, র্যাব তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই, অর্থাৎ জমায়েত হওয়ার আগেই, শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করার নির্দেশ তিনি দিয়েছেন। পুলিশ বাহিনীর তদানীন্তন যিনি প্রধান, তিনি সরাসরি কোর্টে সাক্ষী দিয়ে বলেছেন যে এই লিথাল ওয়েপন ব্যবহার করা, হেলিকপ্টার ব্যবহার করা বা ড্রোন ব্যবহার করার ব্যাপারে নির্দেশনা তিনি পেয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে টেলিফোন করে জানান যে প্রধানমন্ত্রী তাকে এই নির্দেশ দিয়েছেন। অজস্র ভিডিও ফুটেজ যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে, এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাছুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের পাশাপাশি যথাযথ অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ সমাপনীতে মানবজাতি ও প্রকৃতির ভারসাম্য ফেরাতে আগামী 5 বছরের লক্ষ্যমাত্রা পূরণের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদী হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনি জানাচ্ছেন। কালের চাকার সাথে পাল্লা দিয়ে জনসংখ্যা, অবকাঠামো এবং দখল দূষণ যত বৃদ্ধি পাচ্ছে, ততই ধরিত্রী থেকে হারিয়ে যাচ্ছে একের পর এক জীববৈচিত্র্য। IUCN-এর হালনাগাদ তথ্য বলছে বর্তমানে 10 লাখের বেশি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে যেমন রয়েছে, তেমনি এই তালিকায় বছরে যুক্ত হচ্ছে আরও প্রায় 10,000 প্রজাতি, যা বার্তা দিচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে সভ্যতা। এমন বাস্তবতায় আবুধাবিতে শেষ হওয়া IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের নতুন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সমুদ্র ও স্থলভাগের 30% সংরক্ষণ। এবারে একটা প্যাভিলিয়ন হয়েছে যেখানে আদিবাসীরা নিজের আদিবাসীদের কথা বলছে। আমরা ভবিষ্যতে যেমন উন্নতির দিকে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু আবার হচ্ছে নারী আর প্রকৃতির মাঝেও আমরা কিন্তু প্রভাব ফেলছি। ওই জায়গাটাকে আমরা ভবিষ্যতে ভালো কিছু দেখতে চাই। ভূমিতে 30% বনায়ন এবং 30% সামুদ্রিক সম্পদ সংরক্ষণ করব কিভাবে? আমরা জানি বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সাম্প্রতিককালে যেভাবে বন উজাড় হয়েছে, নদী দখল হয়েছে, দূষণ হয়েছে, সেইখানে চ্যালেঞ্জটা আরো গভীরে প্রথিত। এই ইকোনমিক থটের উপরে যে আনলিমিটেড গ্রোথ উইথ লিমিটেড রিসোর্সেস এর কারণে কিন্তু আমাদের এখন পরিবেশগত ধ্বংসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। As you know, 50% of our species have degraded or have become extinct or are on the way to becoming extinct. এখন আমরা যদি আমাদের ইকোনমিক অ্যাপ্রোচটা না চেঞ্জ করি, আমাদের কিন্তু পরিবেশের উপর ধ্বংস কন্টিনিউ হতে থাকবে। বিলুপ্তির ঝুঁকিতে থাকা লাখো প্রজাতির সংরক্ষণ ও হাজারো প্রজাতির ঝুঁকি কাটাতে কংগ্রেস প্রস্তাবিত রেজলিউশন প্রতিপালন নিশ্চিতেই মুক্তির রূপরেখা দেখছেন পরিবেশবাদীরা। আমরা ওয়েটল্যান্ড কনজারভেশনের কথা বলছি। দেখা যাচ্ছে যে আমাদের খাল নদীগুলো মরে যাচ্ছে, দূষণে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যত জীববৈচিত্র্য ছিল সেগুলোও ধ্বংসের পথে। তো কাজেই আমাদের এটি ন্যাশনাল প্রায়োরিটি। একই সাথে আমাদের গ্লোবাল মোশন এবং ইন্টারন্যাশনাল সাপোর্ট এবং কনজারভেশনের জন্য এখানে IUCN-কেও আমরা এই কথাগুলো বলেছি। প্রায় 100-র মতো নতুন মেম্বার হয়েছে এবার, এবং 6টি নতুন দেশ এখানে যুক্ত হয়েছে। নতুন নতুন মেম্বার, নতুন নতুন দেশ যখনই যোগ হচ্ছে IUCN-এর এই প্ল্যাটফর্মে, ততই কিন্তু শক্তিশালী হচ্ছে আমাদের এই সংগ্রাম, এই কনজারভেশনের সংগ্রাম। নানা আইনগত ব্যাপারও আসছে এর মধ্যে। এখানে কিন্তু অনেক সায়েন্টিস্ট, অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং এখানে নানা মতের নানা মানুষ যারা এটাতে কন্ট্রিবিউট করতে পারেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন এই সম্মেলনে। সংরক্ষণের কথাটা বলতে পারবো যত জোরে সোরে, ততই কিন্তু আমাদের
সারা পৃথিবীটা ভালো থাকবে। আমাদের একটি প্রত্যাশা, আইসিএনের মতো একটি ভালো প্রতিষ্ঠান সামনে কনজারভেশনটাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারবে এবং একটা ভালো ফল পাওয়া যাবে এই সারা পৃথিবীর ভালোর জন্য। কংগ্রেসের সমাপনী দিনে সদস্য সমাবেশে সপ্তাহ ধরে চলা আলোচনার বিভিন্ন প্রস্তাব ও রেজলিউশন নিয়ে বিতর্ক ও ভোট হয়েছে। এর ফলে পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক এজেন্ডাতে গতিশীলতার প্রত্যাশা বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই। অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নির্বাচন চায় না জাতীয় পার্টি। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করেছেন, বিদেশি স্বার্থে দেশকে ধ্বংসের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অর্ধেকেরও বেশি মানুষকে ভোট পরিকল্পনার বাইরে রেখে দেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চাইছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ারও সমালোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন। পুলিশের বাধায় গেল 11 অক্টোবর ঢাকায় পণ্ড হয়ে যায় জাতীয় পার্টির সমাবেশ। এর 4 দিন পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান জিএম কাদের কথা বলেন সাম্প্রতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে। তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করবে, সরকারি দল এবং আধা সরকারি দল বা এই ধরনের কিছু, যেটা শেখ হাসিনা করতে চেষ্টা করে, তারা ওই দিকেই নির্বাচনটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখন ওই দিকে যদি নির্বাচন নিয়ে যেতে চায়, আওয়ামী লীগ বা অন্যান্য যারা নির্বাচনের থেকে বাইরে থাকবে, শতকরা 50 ভাগের বেশি 60-70 ভাগ মানুষ, তারা কি এটার থেকে বসে থাকবে? তারা নিশ্চয়ই এটার প্রতিবাদ করবে, তারা নিশ্চয়ই এটাকে বানচাল করার চেষ্টা করবে। কাজে আগামী যে নির্বাচন ওরা ফেব্রুয়ারি করতে চাচ্ছেন, এটা একটা গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আগামী নির্বাচনের জন্য নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান জিএম কাদের। এখন সময় এসছে এই সরকার নিজের থেকে চলে যাওয়া ভালো এবং একটি তত্ত্বাবধায়ক ধরনের সরকার করা উচিত, যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালিত করবে। নির্বাচন পিছানোর পক্ষে আমরা নই। চলমান সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টি আগ্রহী নয় জানিয়ে জিএম কাদেরের দাবি, এসব তৎপরতা বৈধতা পাবে না। সীমিত সংখ্যক মানুষ এটার সঙ্গে আছেন এবং তারা এটাকে যা বলছেন এগুলো বাকি লোক যার তার সঙ্গে, এবং এটাকে কোনো আইনগত বৈধতা নেই। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ইচ্ছে থাকলে বিদেশের মাটিতেও বাড়ির উঠোন সাজানো যায় দেশের গ্রামীণ কৃষি পরিবেশের মতো করে। এমন দৃষ্টান্ত গড়েছেন নিউ ইয়র্কের আলবানিতে বসবাসরত নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। শুধু ফল ফসলের আবাদ নয়, রীতিমতো কোয়েল কবুতরের খামারও গড়েছেন তিনি। আরও জানাচ্ছেন শেখ সিরাজ। আমেরিকার আলবানির লাউডেনভিল এলাকা, শহরের কোলাহল পেরিয়ে শান্ত এক আবাসিক পল্লী। এখানেই বসবাস করেন বাংলাদেশের নোয়াখালীর সন্তান দেলোয়ার হোসেন। গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান দেলোয়ার কঠিন সংগ্রামের পথ পেরিয়ে গড়েছেন প্রবাস জীবনের এক সমৃদ্ধ ঠিকানা। ওয়েদারের কারণে অনেক কিছু পসিবল না, তারপরে আমরা ট্রাই করতেছি যে কোন ফসলটা এখানে করা যায়, কোন গাছ ফল গাছটা এখানে হয়। যেন বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত কৃষকের বাড়ির আঙিনা এটি। এখানে শিম, লাউ, মরিচ, করলা, টমেটো সহ নানা রকম ফসল ফলছে দেলোয়ার আর তার স্ত্রী রোকসানা আক্তারের যত্ন আর ভালোবাসায়। 20-25 আইটেমের মতো মরিচ আছে। আপনার বাগানে আমি হেলেঞ্চা গাছও দেখলাম, এটার বীজ পেয়েছেন কোথায়? বাংলাদেশ থেকে কেউ একজন অনেক আগে সংগ্রহ করছে, আমি ফ্লোরিডা থেকে আনছিলাম আমার এক ভাবি থেকে। বাঙালিরা অনেক সবজি করে, অনেক যার জায়গা আছে, যার অ্যাবিলিটি আছে, সময় আছে, জি জি করে। আলহামদুলিল্লাহ যারাই করে খুবই ভালো হয়। উঠোনের একপাশে কবুতর আর কোয়েলের একটি খামার। এটি দেলোয়ার গড়েছেন তার বাবার অবসর কাটানোর জন্য। উনি আসার আগে আমি ঘর রেডি করছি। উনি বাংলাদেশে অনেক কবুতর পালে, তো ওনার এখানে যেন মন খারাপ না হয় বা সময় টাইম গুলো যায়। আপনার হাতের এটা কি চেরি টমেটো? গাছ থেকে পারলেন? এই আয়োজন শুধু পরিবারের খাদ্য চাহিদা মেটানোর জন্য নয়, এটি তাদের সৃজনশীলতা, মাটির প্রতি ভালোবাসা আর শেকড় ফিরে দেখার প্রয়াস। শেখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। পাকিস্তানের হামলায় বিরতির পর আমন্ত্রণ আরও একবার।
আফগানিস্তানে পাকিস্তানি বাহিনীর হামলায় 15 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান মুখপাত্র জানিয়েছেন হামলায় শতাধিক আফগান আহত হয়েছেন। তবে পাকিস্তান দাবি করেছে তাদের হামলায় 20 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এর আগে সীমান্ত সংঘাতে উভয় পক্ষের বহু সৈন্য নিহত হয়। এই ঘটনায় সীমান্তেরও বেশ কয়েকটি ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্তে আটকে পড়েছে দুদেশের পণ্যবাহী অনেক যানবাহন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ও কবি হাসান হাফিজের জন্মদিন উদযাপন করেছেন সহকর্মীরা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস। তার ৭১তম জন্মদিন ঘিরে প্রেস ক্লাব প্রাঙ্গণ হয়ে ওঠে সংবাদকর্মীদের মিলন মেলা। প্রায় 5 দশকের সাংবাদিকতা পেশায় অন্যতম এক নাম কবি হাসান হাফিজ। দৈনিক বাংলায় কর্মজীবন শুরু, সময়ের পরিক্রমায় তিনি এখন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাচসাস আয়োজিত অনুষ্ঠানে কবি হাসান হাফিজের বর্ণিল জীবন নিয়ে কথা বলেন সহকর্মীরা। হাসান হাফিজ ৭০-এর সকালে নামক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নিটোল টাটা, বিশেষ সংবাদ। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উত্তর পূর্ব প্রান্তে লেগুং তৈমুর, লেগুর বারাত এবং দাপেন্দার সম্প্রদায়ের মানুষের বসবাস। তাদের বিশ্বাস সমুদ্র উপকূলের বালি রোগ নিরাময় করে। তারা একটি বিশেষ প্রক্রিয়ায় সমুদ্রের বালি আবর্জনা মুক্ত করেন এবং বাড়ির সামনের উঠোনে বালি দিয়ে ঢেকে রাখেন। অবসর সময়ে এই বালিতে ঢাকা উঠোনে সময় কাটান তারা। প্রকৃতি বিশেষজ্ঞরা বলছেন প্রজন্মের পর প্রজন্মের এই দ্বীপের বাসিন্দারা এই বিশ্বাস পালন করে আসছেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে পূবালী ব্যাংকের 255তম উপশাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম। উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহেদ আলী, বাঁশখালী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মাকসুদুর রহমান, চাম্বল উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ রিদওয়ান করিম এবং অন্যরা। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে চ্যানেলের সংবাদ। এবারে খেলার খবর। শান্তিপূর্ণ পরিবেশে চাকসু নির্বাচন শেষে চলছে গণনা। আগামীকালের রাকসু নির্বাচন ঘিরে প্রস্তুতি এবং সভ্যতা রক্ষায় বিশ্বের সংরক্ষণ সক্ষমতা বাড়াতে নীতিমালা ও আইনি পদক্ষেপের আহ্বান, যথাযথ অর্থায়নের নিশ্চিতের তাগিদ। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।